নমস্কার। ওয়েলকাম টু অ্যাওয়ারনেস ফর ইউথ উইথ ডক্টর দেবায়ন সরকার। আজকের ভিডিওটা আমার একটুখানি আনপ্ল্যান্ডই বলতে পারেন, কিন্তু আমি এটার ব্যাপারে অনেকটা চিন্তাভাবনা লাগিয়েছি বলে এই ভিডিওটা আজকে বানানোর চেষ্টা করছি। আনফর্চুনেটলি এই ভিডিওটা আমাদের মেডিক যিনি রেসিডেন্ট ডক্টর ছিলেন, 31 ইয়ার ওল্ড ফিমেল ক্যান্ডিডেট আরজিকর হাসপাতালে, যার রেপ অ্যান্ড ডেথের খবর এসছে, মার্ডার বেসিক্যালি, সেটার ব্যাপারেই এখানটাতে কথা বলবো। কিন্তু এই কথাটার মধ্যে আমি যেই জিনিসটাকে চেষ্টা করব তুলে ধরার, সেই জিনিসটা হয়তো অন্যান্য ইউটিউব চ্যানেলে হয়তো চর্চিত হবে না, সেই জিনিসপত্রগুলোই নেব। আমি বেশি ইনফরমেশনের দিকে যাব না, আমি এখানে বেসিক্যালি চেষ্টা করব পুট আপ করার সেই পয়েন্টগুলো, যেই পয়েন্টগুলো পার্টিনেন্ট বিশ্লেষণের জন্য, এবং যেই জিনিসপত্রগুলো কিনা অ্যাকচুয়ালি জিজ্ঞাসা করা দরকার, বা যেই জিনিসপত্রগুলোর ব্যাপারে ইনফরমেশান পেলে পরে এই কেসটার সুরাহা পেতে বা ভিকটিমকে জাস্টিস পাইয়ে দিতে হেল্প হবে। তো শুরু করছি উইদাউট এনি ফার্দার ডিলে। প্রথমত, আমি যেইটুকুনি পড়াশোনা করেছি এটার পোস্টমর্টেম বা অটপসি রিপোর্টটা নিয়ে, সেক্ষেত্রে থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে শরীরে কোনো ড্রাগস পাওয়া যায়নি। তার মানে যে ভিকটিম, তাকে কোনো রকমভাবে অজ্ঞান করে রেপ করার চেষ্টা করা হয়েছে এরকম কোনো সাইন্স নেই। তো তার মানে এক্ষেত্রে একটা জিনিস খুবই ক্লিয়ার হয়ে যাচ্ছে যে আমাদেরকে একটুখানি যে পারপাট্রেটর বা যে কিনা অ্যাটাক করেছে, যে রেপিস্ট, তার সাইকোলজিকে নিয়ে অনেকটাই চর্চা করতে হবে। এই চর্চা করাটা ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে গিয়ে অ্যাজ আ হোল সোসাইটির একটা অ্যাওয়ারনেস হওয়া দরকার যে কীরকমভাবে ক্রিমিনাল সাইকোলজি কাজ করে। তো কোনো একজন ব্যক্তি এক্ষেত্রে আপনি যে কোনো রকম পাশবিক প্রবৃত্তি বলতে পারেন, বা যে কোনো রকম প্রবৃত্তিরই মানুষ হোক না কেন, সে যখন রেপ করে তখন তার পেছনে কিছু কিছু মোটিভেশন তার মধ্যে থাকে, যেই জিনিসটা কিনা কাজ করে, এবং সেই কাজ যে জিনিসপত্রগুলো করে সেই জিনিসটাকে বোঝা খুব দরকার। এবং সেটার জন্যই এই জিনিসটা বুঝতে হবে যে রেপ করার পেছনে একটা বিশাল বড় উদ্দেশ্য থাকে, হচ্ছে গিয়ে পাওয়ারফুল ফিল করা, অথরিটি ফিল করা। সে জেনারেলি জীবনের অন্যান্য কোনো না কোনো জায়গায় সেই পাওয়ারের ফিলিংটা থেকে বঞ্চিত রয়েছে বলে সে হয়তো এই ঘৃণনীয় কাজটা করছে। তো সেই ঘৃণনীয় কাজটা করছে যখন, তখন তাকে কমপ্লিট ফুলফিলমেন্টটা পেতে হবে যে সে দ্যাট পারসন ইজ ইন পাওয়ার, এবং সে সমস্ত রকমভাবে ফোর্স এক্সার্ট করতে পারছে। এই জন্যই যে ভিকটিম, তার বডিতে এতগুলো ইনজুরি পাওয়া গেছে, বা 15টা মতন ইনজুরি পাওয়া গেছে, এবং তাকে যেমন মুখে মারার সাইন্স পাওয়া গেছে, এবং যে জিনিসটা হয়েছে যে গলা টিপে ধরার মতন বা শ্বাসরুদ্ধ করে মারার চেষ্টা করার যেই চিহ্নগুলো হয় সেগুলো পাওয়া গেছে। এবং এটাও পাওয়া গেছে যে পেলভিক, মানে যেই অ্যাঙ্গেলে পাটা ছিল সেটা 90 ডিগ্রির মতন, তো তার মানে পেলভিক গার্ডেল ভাঙা হয়েছে কোনো রকম না কোনো রকমভাবে। তো এটার মানে হচ্ছে গিয়ে সে যে কিনা অ্যাটাক করেছে, সে তার পাশবিক প্রবৃত্তি দেখানোর যথেষ্ট চেষ্টা করেছে, এবং এই মানুষটিকে যদি একা হন তাকে যথেষ্ট শক্তিশালী হতে হবে। আর যদি গ্রুপে এই কাজটা করে থাকে, যেটা কিনা গ্যাংরেপের একখানা প্রভিশন নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, যে যেই পরিমাণ সেমিনাল ফ্লুইড পাওয়া গেছে তাতে খুব সম্ভবত এটা একটা গ্যাংরেপ। তো আমি সেই প্রসঙ্গগুলোতে একটুখানি পরে আসছি। I will try to wrap this video up with practical solutions and other things only. তো পার্শ্বিক প্রবৃত্তির এই যে পাওয়ারটা ফিল করার জন্য সে যে ভিকটিম, তাকে অজ্ঞান করে নেয়নি, এবং এখানটাতে আমরা নেক্রোফিলিয়া বা মৃতদেহের সাথে
যৌন সঙ্গমের যেই আইডিয়াটা সেটাকেও অলমোস্ট নালিফাই করে দিতে পারি যে এখানে নেক্রোফিলিয়ার পয়েন্টটা ছিল না। তার কারণ হচ্ছে গিয়ে খুব সম্ভবত যিনি রেপ করেছেন বা যারা রেপ করেছেন তারা মানুষটিকে জ্ঞানত অত্যাচারিত হতে দেখতে পছন্দ করেছে। আমি জানি এগুলো খুব সেন্সিটিভ পয়েন্টস, তো আপনারা চাইলে পরে ভিডিওটার সাথে কন্টিনিউ করতে পারেন অথবা ভিডিওটা এখানে স্টপ করে বেরিয়ে যেতে পারেন। আই উইল নট মাইন্ড হাউএভার ইট ইজ। এক্ষেত্রে আরেকটাও জিনিস যেটা কিনা হয়তো ক্লিয়ার হয়ে উঠেছে, কোনো বডিতে খুব সম্ভবত কোনো অ্যানেস্থেটিক্স পাওয়া যায়নি। অ্যানেস্থেটিক্স থাকলে পরে বডি নাম হয়ে যেত বা কোনো রকম যদি এরকম ড্রাগ দেওয়া হতো যেটার জন্য কিনা হয়তো ফিলিংস এবং মেমোরি চলে যায়, সেরকম টাইপের যদি কিছু অ্যাপ্লাই করা হতো সেটাও ড্রাগ স্ক্রিনে ধরা পড়তো অটোপসিতে। আমি আশা করছি অটোপসিতে ওই জিনিসপত্রগুলো টেস্ট হয়েছে, হওয়া উচিত জেনারেলি। এবারে আসছে হচ্ছে গিয়ে যখন একটা মানুষ এতটা অ্যাগোনাইজিং পেনের মধ্যে দিয়ে যাচ্ছে তাহলে পরে সে নিঃসন্দেহে অনেক আওয়াজ করবে। তো এই সেমিনার রুমটা কি এতটাই আইসোলেটেড লোকেশানে ছিল যেখানে কিনা কোনো রকমের সাউন্ড এটার থেকে বাইরে যেতে পারে না, এবং এই বাইরে যাওয়া সাউন্ডটা ওর যেই জুনিয়র ডাক্তারদের সাথে যে ডিনারটা করেছিল রাত 2টোর সময় সেই তাদের কারোর কাছে এই আওয়াজটা পৌঁছলো না। এই সেমিনার রুমটার আশেপাশে কী কী ওয়ার্ডস রয়েছে, কী কী ঘর রয়েছে, ওটা কি এমন একটা কর্নার্ড এরিয়া যেখানে কিনা মানে সেখান থেকে সাউন্ড আশেপাশের কোনো ঘরেই পৌঁছতে পারে না, নাকি এত এফেক্টিভলি এই ভিকটিমকে গ্যাগ করা হয়েছিল বা মুখে কোনো কিছু দিয়ে চাপা দেওয়া হয়েছিল যে সে কোনো রকমভাবেই কোনো সাউন্ড করতে পারেনি। এবং একটা মানুষের পক্ষে, অ্যান্ড আই অ্যাম এগেইন সেইং যে একটা মানুষের পক্ষে কাউকে এতটা স্ট্রংলি কনসিল করে সেক্সুয়াল অ্যাক্ট করাটা কিন্তু বেশ কমপ্লিকেটেড। অসম্ভব নয়, কমপ্লিকেটেড। খুবই খুবই পাওয়ারফুল হতে হবে। এবং সঞ্জয় রায়কে যতটা দেখেছি ততটা মানে যাকে ইউনো ধরে নেওয়া হয়েছে বা ক্যাপচার করা হয়েছে অ্যাজ প্রবাবল অ্যাসাইলেন্ট, তার মধ্যে অতটা স্ট্রেংথ আছে বলে দেখে মনে হচ্ছে না। সাম পারসন ক্যান বি স্ট্রঙ্গার দ্যান দে লুক, বাট সেটা দেখে মনে হচ্ছে না। ওকে, একটা জিনিস করা খুব ইজি, যে এন্টায়ার সিমেন স্যাম্পেলটা যেটা কিনা পাওয়া গেছে ভিকটিমের বডিতে, সেই সিমেন স্যাম্পেলটাকে ভালো করে অ্যানালিসিস করা ফর ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এখন টেকনোলজি দেশে বিদেশে সমস্ত জায়গায় খুব ইজিলি অ্যাক্সেসেবল। পুরো ডিএনএটার স্যাম্পেল করা হোক। আমি জানি একখানা মিক্স ডিএনএ পুল হয়তো পাওয়া যেতে পারে, কিন্তু সেই মিক্স ডিএনএ পুলটার মধ্যে থেকে যদি কিনা যারা সাসপেক্ট তাদের যদি ডিএনএ স্যাম্পেল নিয়ে ম্যাচ করানোর চেষ্টা করা হয়, আই অ্যাম 100% শিওর যে ম্যাচেস উইল এমার্জ। তো সেটা তো দেখা যাবে। এবারে কারা সাসপেক্ট হবে সেই জিনিসটা টাইম স্ট্যাম্প ওয়াইজ অ্যানালিসিসটাতে আমি একটুখানি পরে আসছি। আরেকটা জিনিস যেটা দেখা দরকার, যে যদি আমি জানি না এতটা রেজলিউশন কলকাতা পুলিশ বা মানে সেল টাওয়ার থেকে ইজিলি পাওয়া যাবে কি না, বাট ওই লোকেশানটার 100 মিটারের মধ্যে যে কজন রয়েছে তাদের সেল টাওয়ার কতক্ষণ মানে তাদের সেলফোনের যে সিগন্যালটা নিয়ারেস্ট সেল টাওয়ার থেকে কতক্ষণের মধ্যে পিং করেছে, এটা ঘটনা ঘটার মানে যদি 3টের সময় যদি মার্ডারটা হয়ে থাকে তাহলে তার 2 ঘন্টা বা 3 ঘন্টা আগে এবং 2 ঘন্টা বা 3 ঘন্টা পরে যাদের সেল টাওয়ার ওখানে পিং করেছে, ফিমেল ব্যতি রেখে, মানে যাদের বেসিক্যালি স্পার্ম হয় না, ব্যতি রেখে সমস্ত মেলকেই নিজেদের স্যাম্পেল সাবমিট করা উচিত এবং দে শুড গেট আ ক্লিন চিট আউট অফ দিস কেস। এখানটাতে মানে যে সাসপেক্ট হওয়া উচিত নয়, ঠিক আছে, কিন্তু ওই সময় ওই চত্বরে ছিল সেরকম সকলেরই স্যাম্পেল নিয়ে অ্যানালিসিস করা উচিত। সরকার অনেক টাকা অ্যাডের পেছনে খরচা করে, এই জিনিসটার পেছনে ডিএনএ টেস্ট অ্যানালিসিসের পেছনে প্রত্যেক স্যাম্পেলে যদি 18,000 টাকা করেও যায় তাহলে পরেও করা দরকার। 18 যাক, 30,000 টাকা যাক, যাই যাক, বাল্কে করালে পরে এমনিতেও সস্তায় হয়ে যায়। এটা আমি বায়োলজিস্ট বলে আমি খুবই দাবির সাথে বলতে পারি। নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং আছে, নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং দিয়ে এরকম যদি মার্কার টেস্টিং হয় অনেক সস্তাতে ইজিলি হয়ে যাবে। আপনি যদি 96 জনেরও কাজ দেন তাহলে পরে ওটা 1-2 লাখ টাকায় হয়ে যাওয়া উচিত।
ঠিক আছে, নেক্সট কাদের কাদের সেল টাওয়ার পিং করলো ওখানে দেখতে হবে যে কোনো পেশেন্ট যে নিয়ার ভিসিনিটিতে ছিল তার পক্ষে এই জিনিসটা করা সম্ভব কিনা। দেখতে হবে যে রাত 12টা থেকে ভোর 5টা-6টা অবধি যখন অবধি এদের পেরেন্টসদেরকে ফোন করা হয়েছিল সেই সময়ের মধ্যে কোনো ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তিত্ব যে ওই হসপিটালের আশেপাশেও ছিলেন কিনা। এখানে ইনফ্লুয়েন্সিয়াল মানে এমন নয় যে ইনফ্লুয়েন্সিয়াল তাকে মন্ত্রী বা কিছু একটা হতেই হবে, মন্ত্রীর ছেলেও হতে পারে, কোনো একজন ব্যবসায়ীর সন্তানও হতে পারে যে হয়তো আরজি করে পড়াশোনা করছে, এরকম টাইপের কেউ আছে কিনা সেই জিনিসটা দেখতে হবে, বা কোনো একজন হাইলি পজিশনড পার্সন যে কিনা তার নিজের তকমা বা ইজ্জত খোয়াতে চান না। আরেকটা জিনিস দেখতে হবে যে বাকি যেই সব জুনিয়ররা ওনার সাথে ডিনার করেছিলেন তারা কতটা দূরে কোথায় কোথায় ছিলেন এই ঘটনাটা যতক্ষণের মধ্যে, এই 6 ঘন্টার টাইম লাইনের মধ্যে। আরেকটা অপশান যেটা রয়েছে যেটা কিনা খতিয়ে দেখার দরকার রয়েছে সেটা হচ্ছে যে এমন কি হতে পারে যে কেউ একজন অনেক দিন ধরে এই জিনিসটাকে প্ল্যান করেছেন এবং ওই ঘরের মধ্যে কোথাও না কোথাও কোনো কোনাগুপচিতে লুকিয়েছিলেন, যিনি জানতেন যে ভিকটিম ওখানে রাত্রিবেলা রেস্ট করবেন এবং সেই সুযোগে তার সদ্ব্যবহার করা হবে। এই ঘটনাটা খতিয়ে দেখা দরকার এবং এই +- 3 আওয়ার্সের যে টাইম উইন্ডোটা ওটাতে ওই সেমিনার রুমের কাছ দিয়ে কে ঢুকেছেন বেরিয়েছেন এই জিনিসটা দেখতে হবে এবং এটাও দেখতে হবে যে তাদের মধ্যে কেউ খুব ইনকনসপিকুয়াসলি বা কনসপিকুয়াসলি যেরকমভাবেই হোক ওই 2-3 ঘন্টার মধ্যে সেমিনার হল থেকে বেরিয়েছেন কিনা। অবভিয়াসলি এটা খুবই ইজিলি ক্লিয়ার হয়ে যাবে যদি কিনা আপনি দেখতে পারেন যে কোনো একজন ব্যক্তিত্ব যদি টুপি পরে বেরোনোর চেষ্টা করছে, মানে মুখ লুকিয়ে সিসিটিভি ক্যামেরা এড়িয়ে বেরোনোর চেষ্টা করছে, সেখান থেকে অনেকটাই ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যেতে পারে। এক্ষেত্রে একখানা জিনিস বলে রাখি, অনেকেই সিসিটিভি ক্যামেরা নিয়ে খুবই হইহল্লা করেন যে সিসিটিভি ক্যামেরা বিভিন্ন জায়গায় থাকা দরকার আছে। সিসিটিভি ক্যামেরা থাকা ভালো, কারণ সেটা দিয়ে আপনি দোষীকে দোষী প্রমাণিত করে শাস্তি দিতে পারবেন। এক্ষেত্রে আমরা সেটাই করতে পারবো, কিন্তু তার থেকে বেশি মানে এটা কিন্তু প্রিভেন্টিভ মেজার নয়, ইট ইজ আ প্রিভেন্টিভ মেজার হতে পারে, হয়তো কোনো দোষী হয়তো সতর্ক হয়ে গেল এবং দোষটা করলো না, কিন্তু আদারওয়াইজ যার যেখানে কিনা ডিটারমিনেশন অফ কমিটিং আ ক্রাইম রয়েছে যে আমি ক্রাইমটা করবই, সেখানে তাকে আটকাতে পারবেন না আপনি, বরঞ্চ তাকে ম্যাক্সিমাম তাকে ধরে সাজা দিতে পারবেন। এটা একটা সো দ্য ভিকটিম উইল গেট জাস্টিস, দ্যাট ইজ আ গুড পয়েন্ট। এক্ষেত্রে আরেকটা জিনিস সেখানটাতে খুব ইম্পর্ট্যান্ট রিয়েলাইজ করার জন্য যে অনেক জায়গা থেকেই তো অনেক রকমের জিনিসপত্র মিসিং রয়েছে, আর যদি আমরা স্ট্রং জাস্টিস সিস্টেম করি, যদি কিনা আমরা এখানে দোষীকে সাজা দিয়ে দিই, তাহলে পরে কি এরকম ঘটনা আর ঘটবে না? মানে ট্রু দোষীকে ধরে যদি সাজা দিই তাহলে পরে কি এরকম ঘটনা আর ঘটবে না? আনফর্চুনেটলি উত্তরটা নো। তার কারণ হচ্ছে গিয়ে যে আমরা তো ইভলিউশনারি একটা সাইকেলে রয়েছি, আমাদের মধ্যে বিজ্ঞান যারা যারা বিশ্বাস করেন বা বিবর্তনবাদে যারা যারা বিশ্বাস করেন, ইভলিউশনে আমরা বন জঙ্গলের লাইফের থেকে বেরিয়ে এসেছি, সেখানে এখন আমাদেরকে হয়তো বাঘ সিংহ বা নেকড়ে বাঘের অ্যাটাক বা হায়নার অ্যাটাকের তোয়াজ করতে হয় না, কিন্তু আমাদেরকে একটুখানি অ্যালার্ট থাকতে হয় যে আমি যেই সার্কামস্ট্যান্সেসে রয়েছি, যেই জায়গাটাকে আমি সেফ প্লেস মনে করছি, সেই জায়গাটা সত্যি আদতে সেফ প্লেস কি না, যদি সেখানে পাবলিক অ্যাক্সেস থাকে। আমি ছাড়া, মানে আমি অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল ছাড়া অন্য কেউ যদি সেই ঘরটাতে ঢোকার রাইট থাকে, তাহলে সেটা কি, বা অ্যাক্সেস ইজি অ্যাক্সেস থাকে, চাবি টাবি ছাড়াই ঢুকে পড়তে পারে, সেক্ষেত্রে সেটা কি সত্যি আদতে সেফ স্পেস কিনা সেটা মাইন্ড করার দরকার। এখনকার দিনে কিন্তু বাঘ সিংহ নেকড়ে বাঘগুলো কিন্তু মানুষের রূপেই আমাদের লাইফে আসবে। আমাদের অনেক জিনিসপত্র ঠিক করার স্কোপ রয়েছে, স্পেশালি প্যারেন্টিং থেকেই যে ধরে নিয়ে শুরু করে নিই,
তাহলে পরে দেখা যাবে যে আমাদেরকে প্রথমত ছেলেদেরকে এন্টাইটেলমেন্ট যে তারা যা খুশি তাই করতে পারে সেই জিনিসটার থেকে কনসিল করতে হবে। অবশ্য পশ্চিমবঙ্গে এটা মানে পশ্চিমবঙ্গে এরকম টাইপের কালচার জেনারেলি ছেলেদেরকে খুব বেশি একটা শেখানোও হয় না। ম্যাক্সিমাম পশ্চিমবঙ্গে যেই জিনিসটার প্রবলেম হয় যে ছেলেরা ঘরের কাজ করবে কেন, এই জিনিসটার এন্টাইটেলমেন্ট হয়তো অনেক সময় দেওয়া হয়ে থাকে কিছু কিছু পেরেন্টসদের দ্বারা। কিন্তু আদার দ্যান দ্যাট এই জিনিসটা কিন্তু খুব একটা নেই যে মানে ছেলেরা মেয়েদের থেকে ওভারঅল খুব বড় বেশি কিছু, এই জিনিসটার শিক্ষা পশ্চিমবঙ্গে খুব একটা বেশি নেই। আছে, অল্প আধটু আছে, কিন্তু এতটাও বেশি নেই। আমাদেরকে রিলেশনশিপ স্ট্রাকচারটাকে আরেকটুখানি রি-ইভ্যালুয়েট করতে হবে যে আমরা কীরকমভাবে আমাদের যুবাদেরকে কীরকমভাবে ইন্টারাক্ট করতে দিচ্ছি, কেন আমরা তাদেরকে হয়তো ছোটোবেলায় হয়তো অনেক সময় রেস্ট্রিক্ট করছি যে না তুমি ছেলেদের সাথে বা ছেলেদেরকে বলছি মেয়েদের সাথে কথা বলবে না, মেয়েদেরকে বলছি ছেলেদের সাথে কথা বলবে না। এই করে করে আমরা একখানা কীরকম ফ্রাস্ট্রেটেড ইউথ তৈরি করছি কেন? মানে মানে দরকার কি আছে? লোকে তো নিজেদের ব্যালেন্স নিজের মতন করেও শিখে নিতে পারে। আমি জানি যে একটা ভিজিলেন্সের দরকার রয়েছে কোথাও না কোথাও, কিন্তু ভিজিলেন্স ইজ নট অ্যাভয়েডেন্স। মানে লোকজনকে কিছু করতে অ্যাভয়েড করতে বলাটা ঠিক নয়। আপনি ভিজিল্যান্ট হতে পারেন, দেখুন যে আপনার ছেলে বা মেয়ে কীরকমভাবে বিহেভ করছে, সে কি কোনো জিনিসটাকে অতিরিক্ত মাত্রায় টেনে নিয়ে চলে যাচ্ছে বা কিছু করছে, সেই জিনিসটা হলে পরে অ্যালার্ট হওয়ার দরকার আছে বা জায়গা আছে। কিন্তু আদারওয়াইজ দেখুন না তারা কীরকমভাবে নর্মালি নিজেদের লাইফটাকে কন্ডাক্ট করে, এটা দেখা খুব দরকার। একটা বাবা মার তার বাচ্চার কী ট্রু পোটেনশিয়াল বা কী মিসপোটেনশিয়ালও রয়েছে সেই জিনিসপত্রগুলো ইভ্যালুয়েট করা দরকার এবং সেটাকে স্বীকার করা দরকার এবং সেখান থেকে শিক্ষা নিয়ে তাদেরকে কীরকমভাবে ন্যাভিগেট করা যায় সেই জিনিসটা করা দরকার। আসলে আমাদের দেশে ওয়ার্ক লাইফ ব্যালেন্স নেই, সোশ্যাল লাইফ এত ছড়িয়ে রয়েছে, সকলেই আপনাদের টাইম ডিমান্ড করছে, তো আপনি হয়তো অনেক ক্ষেত্রেই হয়তো এই জিনিসপত্রগুলো ট্রেস করতে পারবেন না এবং স্পেশালি লোয়ার ইকোনমিক স্ট্র্যাটার লোকজনের পক্ষে এটা আরও বেশি কঠিন। বাড়ির মা যে সে হয়তো সারাদিন খাটাখাটনি কাজকর্ম করে এসে হয়তো রান্না করে কোনো রকমের বাচ্চাদেরকে খাইয়ে দাইয়েই ঘুম পাড়িয়েই খালাস, কারণ তার পক্ষে আর বেশি কিছু করা সম্ভব নয়। তার হয়তো হাজব্যান্ডের নিডসটাকেও হয়তো মিট করতে হবে, কিন্তু সে মানে এবার ফ্যামিলিও রয়েছে, এতগুলো জিনিসপত্র নিয়ে হয়তো করাটা সত্যিই খুব কঠিন, কিন্তু সামহোয়ার ডাউন দ্য লাইন আমাদেরকে করতে হবে। আমি জানি এই ভিডিওটার থ্রুতে হয়তো আমি সকলের কাছে হয়তো এই অ্যাওয়ারনেসটা ছড়িয়ে দিতে পারবো না, কিন্তু এরকম ঘটনাগুলো হলে পরে কি হয় যে শুধু মানে হয়তো বংশের নাম নষ্ট হওয়াটা হয়তো ইম্পর্টেন্ট নয়, কিন্তু সমাজের বুকে কোথাও একটা চির ধরে যায়, কোথাও একটা নখের আঁচড় লাগে, সেই আঁচড়টাকে বোঝা খুব দরকার। অনেকে এবার আমি যে সাসপেক্ট রয়েছে তার পয়েন্টটাতেও আসবো এবং এখানটাতে আরেকটা জায়গায় পর্ন নিয়ে অনেক ডিসকাশন হয়েছে, সেই জায়গাটাতেও আমি যাচ্ছি। সো ভারতবর্ষতে পর্ন দেখা হয় ইউএসএতে সব থেকে বেশি দেখা হয়, তারপরে ইউকেতে দেখা হয়, তারপরেই বোধহয় ভারতবর্ষের র্যাঙ্কিং আসছে। এটা আমি একটুখানি পুরোনো রেটিং বলছি, 2018 সালের স্ট্যাটিস্টিক্স বলছি। ভারতবর্ষে এখানে এফেক্টিভ পর্ন ব্যানও রয়েছে। তাতে কী লাভ হলো? মানে সেটা করে আপনাকে কোনো একটা মানুষের যদি ফ্রাস্ট্রেশন থাকে সেটাকে ভেন্ট আউট হওয়ার একটা উপায় দিতে হবে। কখনো কখনো সেটা এরকম টাইপের উগ্র রূপ দেখা দিতে পারে, আই এম নট সেইং যে দিতে পারে না, এবং পর্ন ব্যান করলে পরেই এই উগ্র রূপ দেখা দেবে না তার কোনো মানে নেই। তার কারণ হচ্ছে গিয়ে আমাদের ভারতবর্ষে প্যারেন্টাল স্ট্রাকচারটা যথেষ্ট টক্সিক রয়েছে অলরেডি। উই এক্সপেক্ট আ লট ফ্রম আওয়ার কিডস। Indians expect a lot from our kids, and that is a problem. We are born with so much of burdens. আমাদের একজন এক একটা বাচ্চা জন্ম নিচ্ছে এতটা বোঝা নিয়ে যে তাদের বাবা মার দেখভাল করতে হবে, তাদের নিজের দেখভাল করতে হবে, বউ বাচ্চার দেখভাল করতে হবে, আর কোথাও কোথাও স্বামী বাচ্চার যত্ন করতে হবে। এত বার্ডেন নিয়ে যদি কেউ জন্ম নেয় জীবনে, তাহলে পরে সে তার নিজস্ব লাইফ কখনোই লিড করতে পারবে না, এবং দ্য মোমেন্ট এই মানুষটা নিজস্ব লাইফ লিড করার মতন
কারেজ জোগাড় করবে, তখন সেটার একটা ভায়োলেন্ট আউটকাম কখনো কখনো কিছু কিছু ক্ষেত্রে হতেই পারে। কারণ সমস্ত মানুষ সেম এনার্জি টেম্পারমেন্ট নিয়ে তৈরি হয়ে জন্মাবে না। আপনারা যতই শিক্ষিত করার চেষ্টা করুন, যতই যেরকম টাইপেরই এডুকেশন সিস্টেম দেওয়ার চেষ্টা করুন, কিছু মানুষ ইনহেরেন্টলি ভায়োলেন্ট হবে, কিছু মানুষের মধ্যে ইনহেরেন্ট পাশবিক প্রবৃত্তি থাকবে। কেউ কেউ সেটাকে চ্যানেলাইজ করার জন্য বিভিন্ন আশ্রমে গিয়ে বিভিন্ন রকমের প্র্যাকটিসের মধ্যে দিয়ে সেই এনার্জিটাকে ডিসিপিয়েট করেন। সকলের ক্ষেত্রে, সকলের জীবিকার ক্ষেত্রে সেই জিনিসটা সম্ভব হয়ে উঠবে না, সকলে সেই এনার্জিটাকে ডিসিপিয়েট করতে পারবে না। কারোর কারোর ক্ষেত্রে, তার মধ্যে একটা ভেরি স্মল পার্সেন্টেজ যারা এরকম ভায়োলেন্ট বিহেভিয়ার যাদের থাকার সম্ভাবনা আছে, তাদেরও হয়তো 0.01% কেসে এরকম একখানা পাশবিক ঘটনা ঘটবে এবং সেটার জন্য আমরা হইচই করব। তার কারণ যেই মানুষটার সাথে সেই পাশবিক প্রবৃত্তির আচরণটা হবে, সেই মানুষটা খুব বাজে রকমভাবে সাফার করবে। তার জন্যই এই জিনিসটা ঘটছে। আমাদের রিলেশনশিপ এবং আমরা ফিজিক্যাল ইন্টিমেসি বা সেক্সুয়াল রিলেশনশিপ উইথ আদার সেক্সকে কীরকমভাবে ডিল করি আমাদের সমাজে, এই জিনিসটাকে রিভিজিট করার সময় এসছে। ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন থেকে এরকম টাইপের ঘটনা আরও বেশি বেশি মাত্রায় হয়, এই জিনিসটা বোঝার দরকার রয়েছে। পাওয়ার ডায়নামিক্সের খেলা চলে আসছে এখানে। যাকে কখনোই বাড়ি থেকে অ্যালাউ করা হয়নি কারোর সাথে ইন্টিমেট হওয়ার জন্য, সেই মানুষটার কিন্তু ওরকমভাবে ভায়োলেন্ট হঠাৎ করে এনার্জি ফেটে বেরিয়ে আসার চান্সেস অনেক বেশি। মাথায় রাখতে হবে। মাথায় আরেকটা জিনিসও রাখতে হবে যে যদি ধরে নিন আমি সঞ্জয় রয় ধরে নিন আসল কালপ্রিট, রাইট? তাকে অ্যানালাইসিস করি। তার তিনটে বিয়ে ক্যান্সেল হয়ে গেছিলো, মানে ডিভোর্স হয়ে গেছিলো। হয়তো শারীরিক চাহিদার ডিমান্ডটা সাফাইস করতে না পারার একখানা প্রবলেমের আঙ্গিক এখানে উঠে এসছে। আরেকটা পয়েন্ট এসছে, সেটা হচ্ছে যে সেই ভদ্রলোক যিনি এই আর লাস্ট যিনি ওনার স্ত্রী ছিলেন, তার ক্যান্সারে মৃত্যু হয়েছে। আমি এটাই ভেবে খানিকটা হলেও অবাক হলাম যে এত ইয়াং দেখতে একজন ভদ্রলোকের অলরেডি চারটে বিয়ে হয়ে গেছে। দ্যাট ইজ ভেরি সিগনিফিক্যান্ট মনে হলো। তার মানে আমি অ্যাস্ট্রোলজি একটুখানি জানি বা পড়ি বলে এইটুকুনি বলতে পারি, তার মানে এই ভদ্রলোকের অ্যাটলিস্ট চার্টে ম্যারেজের স্টেবিলিটি ছিল না। ঠিক আছে, তার মানে এনার যে এন্টায়ার পেন্ট আপ সেক্সুয়াল এনার্জি সেটা রয়ে গেছে, কোনো না কোনো রকমভাবে এটা বেরিয়ে আসার ছিল। এটা এক্ষেত্রে যদি সে সত্যিই যদি একামাত্র দোষী হয়, তার মানে এই পুরো এনার্জিটা ওইখানে সে বের করেছে। তার মানে এইখানটাতে বুঝে দেখার চেষ্টা করাটা এটাই উচিত যে এই ব্যক্তির কাছে, সঞ্জয় রয়ের কাছে কিছু যায় আসে না। মানে হি ওয়ান্টেড টু ফিল দ্যাট ওয়ান কিক অফ পাওয়ার বিফোর হি গোজ টু ডাই। মানে এরপরে ফাঁসিও হয়ে যাক, হি ডাজ নট কেয়ার। ধরা পড়লে ফাঁসি হয়ে যাক, হি ডাজ নট কেয়ার। ওই মুহূর্তের ওই প্লেজারটা, ওই যে স্ট্রং সেন্স অফ পাওয়ার, অন্যকে ডমিনেট করার, কোনো একজন উইকার ব্যক্তি বা নারী বিশেষকে ডমিনেট করার যেই ইন্টেন্সিটিটা, সেটা তার কাছে বেশি ইম্পর্ট্যান্ট ছিল অ্যাট দ্যাট পার্টিকুলার পয়েন্ট অফ টাইম দ্যান হিজ ওন লাইফ। এটা একটা ডেঞ্জারাস প্লেস টু বি অ্যাট, এবং প্রতিনিয়তই কোনো না কোনো মানুষ সেরকম জায়গায় পৌঁছে যান। যারা হয়তো এরকম একটা অ্যাক্ট করতে পারেন না, তারা হয়তো সত্যিকারের আত্মহত্যা করে নেন এবং তারপরে সে হয়তো নিজের কেসটা সেখানেই সমাপ্ত করে নিল। কিন্তু কিছু কিছু লোকজন নিজেকে সমাপ্ত না করে অন্য কাউকে একজনকে সমাপ্ত করেন এরকম একটা হিনিয়াস ক্রাইম করে, এবং তারপরে নিজের সাথে যা হলো হলো। এটার আরেকটা অ্যানালিসিস আমি বলতে পারি, সেটা এখানটাতে ক্লিয়ার করছি। এবারে হচ্ছে গিয়ে এখানটাতে গ্রুপ বিশেষে যদি কাজটা করা হয়ে থাকে, মানে এরকম একটা ঘটনা ঘটিয়ে হওয়া থাকে, তাহলে পরে দেখতে হবে যে কারা কারা ওই
রুমটাতে ছিল, বেরিয়েছে, সেই জিনিসটাকে খুব, কারণ ওই রুমটার মধ্যে যদি কোনো সিক্রেট প্যাসেজ না থাকে, ওই রুমটা তো তৈরি করা হয়নি রেপ করার জন্য, তো সিক্রেট প্যাসেজ থাকার কথা নয়। তো যদি সিক্রেট প্যাসেজ না থাকে তাহলে পরে 3 ঘন্টা আগে 3 ঘন্টা পরে কারা কারা বেরিয়েছে মোটামুটি ওই অ্যানালিসিসটা করলে পরে অনেকটাই আইডিয়া পাওয়া যাবে। আরেকটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে গিয়ে যে এই যে যিনি ভিকটিম, তার কি এমন কোনো ইনফ্লুয়েন্সিয়াল বা রিয়েলি পাওয়ারফুল, মানিটারিলি পাওয়ারফুল লোকের সাথে কানেকশন কোনো সময় ছিল কি না, যার জন্য সেই ব্যক্তিটি এনার ওপরে কোনো রকমভাবে বদলা নিয়ে থাকতে পারেন থ্রু আদার মিনিয়াল মিনস। মানে ধরে নিন কাউকে ভাড়া করা হলো এবং ভাড়া করে এই জায়গাটাতে পাঠিয়ে দেওয়া হয়েছে তার সাথে এরকম একটা হিনিয়াস ক্রাইম করার জন্য, যাদের ধরা পড়লে পরেও কিছু যায় আসে না, তাদেরকে হয়তো টাকা দিয়ে হায়ার করা হয়েছে। এটা একটা অফসেট চান্স, এটা খুবই খুবই রেয়ার চান্স হওয়ার, কিন্তু এটাও বিচার্য বিষয় যে এরকমটাও কি হয়ে থাকতে পারে। কিন্তু যদি এরকম ঘটনা ঘটে থাকে তাহলে পরে দু রকমের জিনিস হতে পারে, আইদার সেই ব্যক্তিটি ওখানে প্রেজেন্ট ছিল টর্চারটা দেখার জন্য, আর নয়তো সেকেন্ডলি যেটা হতে পারে সে হয়তো ভিডিও কলের থ্রুতে টর্চারটা দেখেছে। কারণ আর নয়তো আরেকটা অপশান হতে পারে যে তার হয়তো টর্চারটা দেখারও কোনো দরকার নেই, সে জাস্ট এই ইনফরমেশনটা পেলেই হলো যে সেই মেয়েটি টর্চার্ড হয়ে মারা গেছে। কারণ মানুষের বদলার ইনস্টিংক্ট এতটা চরম লেভেল অবধি যেতে পারে। এবারে সে কীভাবে এই জিনিসটাকে এক্সিকিউট করিয়েছে সেটা পুলিশ এবং তদন্তকারী সিবিআইর খুঁজে বের করার জন্য দরকার। কিন্তু এরকমভাবে চক্রান্ত কেউ করে থাকতে পারে, এটা অলীক কল্পনা নয়। বিদেশে বিভিন্ন রকম জায়গায় যে বিভিন্ন কেস স্টাডিজে এরকম টাইপের ঘটনাও ঘটেছে। তো এই জিনিসটাকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো আমি পসিবল ক্রাইম সিনারিওসগুলোকেই এখানটাতে তুলে ধরার চেষ্টা করলাম। কর্তৃপক্ষ কী করেছে, হাসপাতাল কর্তৃপক্ষ কী করেছে, কীরকমভাবে ঢাকা দেওয়ার চেষ্টা করেছে, এই নিয়ে চর্চা অন্যান্য ইউটিউব ভিডিওসে অলরেডি হয়েছে, তো আমি সেই জিনিসটাকে রিপিট করব না। আমি এই ভিডিওটা বাংলায় বানানোর চেষ্টা করলাম। আমি হয়তো এটার একটা হিন্দি ভার্সানও বানাবো, কারণ আমার মনে হলো যে সিবিআইয়ের কেউ আমার ভিডিও দেখবেন কি দেখবেন না সেটা প্রসঙ্গত উল্লেখ্য নয়, কিন্তু হয়তো আমার ভিডিও হিন্দিতে বানালে পরে হয়তো অন্য কেউ দেখলেন যেই ইনফরমেশানটা আলটিমেটলি ফিডব্যাক হয়ে গেল সিবিআইয়ের কারোর কাছে যে মেবি উই হ্যাভ মিসড দিস পয়েন্ট অফ ভিউ। অলদো আমি অনেস্টলি ফিল করি যে সিবিআইয়ের যারা আধিকারিক রয়েছে তাদের বুদ্ধিমত্তা আমার থেকে হয়তো বেশিই হবে, কিন্তু যেহেতু আমার একটুখানি ফরেন্সিক সায়েন্সের নলেজ রয়েছে, আমি এটা নিয়ে 2টো কোর্সও করেছি, তো আমার মনে হলো যে এই জিনিসপত্রর পার্সপেক্টিভগুলো তুলে ধরাটা একটুখানি ইম্পর্টেন্ট। পলিটিক্যাল সিনারিওতে আমি যাব না এই ডিসকাশনটাতে, তার কারণ হচ্ছে গিয়ে সেই জিনিসটা আমার আওতার বাইরে, এবং সেটাকে সত্যি কথা ডিসকাশন করে খুব একটা লাভ এই ক্ষেত্রে নেই। যে কোনো পলিটিক্যাল পার্টি টিপিক্যালি নিজেদের এমপি এমএলএ অথবা ইনফ্লুয়েন্সিয়াল লোকদের, ডোনারদেরকে বাঁচানোর জন্য অনেক রকম করে, এটা পার্টি নির্বিশেষেই করে। তো সেখানে অনেকটা পার্টি কর্তৃপক্ষের হাত বাঁধা থাকে। বাট আমরা চাই, বা আমি খুব ডিটারমিনিস্টিক্যালি বলছি যে আমি এটার সুরাহা চাই। আমি চাই যে প্রপার দোষীদের জাস্টিস মিলুক, কোনো ফ্রেমড দোষীর জাস্টিস হোক সেটা আমি চাই না। we want proper justice. Influential লোক, gang of people, whoever is involved should get punished severely with probably death penalty, বা whatever the nation really wants or demands, or the justice system has decided for them. এই বলে এই ভিডিওটা শেষ করলাম। ধন্যবাদ। অ্যানালিসিসটা যদি আপনাদের কারোর ভালো লাগে এবং আপনাদের যদি কোনো কর্তৃপক্ষর সাথে কানেকশান থাকে যারা কিনা এই অ্যানালিসিসটা থেকে কিছু টেক হোম মেসেজ নিতে পারেন, তাহলে পরে কাইন্ডলি তাদেরকে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।